হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাইসাস মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারাও ভালো আছেন। তো চলে আসলাম আজকে কাঁচা আমের আমসত্ত্ব বানানোর রেসিপি নিয়ে। তো একদম পারফেক্ট এবং সহজভাবে এই আমসত্ত্বটা আমি বানিয়ে দেখাবো আপনাদের। তো ভিডিওটা দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা ফলো করে আমার পাশে থাকবেন। তো অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন। প্রথমেই এখানে আম নিয়ে নিয়েছি, তো ছাদে চলে এসেছি আমগুলো কেটে নেওয়ার জন্য। তো অনেকগুলো আম ছিল ফ্রিজে। তো আমসত্ত্ব বানাতে হলে যে কোনো নরম কিংবা যে কোনো আম দিয়ে কিন্তু কাঁচা আম একটু নরম টরম থাকলেও কোনো সমস্যা নেই। তো আমগুলো আমি কেটে নিয়েছি, কেটে আমি পানিতে ভিজিয়ে রাখবো 3 থেকে 4 ঘন্টার জন্য। এতে চুকা পানিটা বের হয়ে যাবে। তো আপনারা চাইলে সাথেও বানাতে পারেন, টকটা যদি একটু বেশি খেতে চান। আর এভাবে ভিজিয়ে রাখলে টকটা কিন্তু অনেকটা কমে যায় আর কি। তো এখানে 3 থেকে 4 ঘন্টা পর আমি চলে আসলাম। এখানে দেখুন পানিটা আমি খুব ভালো করে ছেঁকে নিয়েছি। ভালো করে আমটা ধুয়ে পানিটা ছেঁকে তারপর আরেকটা হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি। তো এর মধ্যে কিন্তু আমি একটু পানি দেইনি, তো তলায় একটু পানি আছে। তো এই আম সেদ্ধ বসানোর পর কিন্তু পানিটা আরও অনেকটা উঠে যাবে। চুলায় বসালেই কিন্তু পানিটা বের হবে। তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম চুলায়। তো আমি খুব ভালো করে সেদ্ধ হওয়ার পরই ঢাকনাটা খুলে নাড়াচাড়া দিয়ে দেব। এর আগে কিন্তু আমি নাড়াচাড়া দেব না। যদি প্রথম দিকে নাড়া দিতে যান তাহলে কিন্তু আমগুলো গলে যাবে আর এতে করে নিচ দিয়ে লেগে যাবে। তো আমগুলো পুরোপুরি সেদ্ধ হওয়ার পর আমি ঢাকনাটা খুলে নাড়া দিয়ে দিচ্ছি। দেখুন, দেখে হয়তো বুঝতে পারছেন যে আমগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি অনবরত নাড়াচাড়া দিয়ে দিব। তো দেখুন নাড়াচাড়া দেওয়ার পর কিন্তু আমগুলো একদমই গলে গেছে। এখন চুলার আগুনটা আমি বন্ধ করে দেব। তো আম সেদ্ধ করতেও কিন্তু একদমই কম সময় লাগে, বেশি সময় লাগে না। তো আম থেকে যে পানিটা উঠেছিল সেই পানিটা দিয়ে আমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। যদি এক্সট্রা পানি দিতে যেতাম তাহলে কিন্তু পানিটা শুকাতে অনেক সময় লাগতো, পরে আমরটা বানাতে গেলেও অনেক কষ্ট হতো। তো এখানে একটা হাঁড়ির মধ্যে আমি ছাঁকনি নিয়ে নিয়েছি, একটা চালনি নিয়ে নিয়েছি আর কি, একটু মোটা ছিদ্রযুক্ত। তো এই চালনিটার মধ্যেই আমি অল্প অল্প করে আম নিয়ে তারপর ছেঁকে নেব। মোটা ছিদ্রযুক্ত ছাঁকনিটা নিলেই কিন্তু আমটা চেলে নিতে খুব সহজ হয়। তো যে এক্সট্রা বড়া ছিল সেগুলো আমি ফেলে দিয়েছি আর আমগুলো খুব ভালো করে ছেঁকে নিয়েছি। তো দেখুন নিয়ে নিয়েছি। এখানে আমগুলো একটু নাড়াচাড়া দেখিয়ে দিচ্ছি। দেখুন এমনিতেও কিন্তু অনেকটা ঘন আছে। তো এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো আপনারা মিষ্টি যেমন খেতে চান মিষ্টিটা ঠিক তেমনই দেবেন চিনিটা। তো এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি আমি। এখানে কোনো কিছুই মেপে দেওয়ার কোনো দরকার নেই, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। টকটা বেশি খেতে চাইলে চিনিটা কম দেবেন, আর যদি মিষ্টিটা বেশি খেতে চান তাহলে চিনিটা বাড়িয়ে দেবেন। তো এখানে চিনিটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। তারপর আমি দিয়ে দিব এখানে জর্দা কালার, জর্দার রং আর কি, জর্দা রং। তো এই রংটা কিন্তু কোনো ক্ষতি হয় না। তো এখানে খুব সুন্দর একটা কালার আসার জন্য আমি এখানে জর্দা রং দিয়ে দিয়েছি। দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি চুলার আগুনটা ধরিয়ে দিয়েছি। দেখুন বলক আসছে। তো অবশ্যই আমের এই আমসত্ত্বটা জাল দেওয়ার জন্য একটা ভাতের হাঁড়ি কিংবা মুখটা যেন ছোট থাকে ঠিক এরকম টাইপেরই একটা হাঁড়ি নেবেন। যদি ছড়ানো হাঁড়ি নেন তাহলে কিন্তু ছিটে ছিটে একদম শরীরে এসে পড়বে। তো এই কারণে ছড়ানো হাঁড়ি নেবেন না, মুখটা যেন চিপা থাকে, একটু চাপানো থাকে, ঠিক সেরকম হাঁড়ি নেবেন। তো এখানে আমি প্রায় কিন্তু 1 ঘন্টার মতো জাল করে নেব। একটু পরপর কিন্তু আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি অনবরত। যদি অনবরত নাড়াচাড়া না দেন তাহলে কিন্তু তলায় লেগে যাবে। তো এখানে আমি সর্বমোট 1 ঘন্টার মতো একটু জাল করে নিয়েছি। এই আমের পিউরিটা কিন্তু একটু ঘন হতে হবে এবং থেকে হতে হবে। যদি এই আমসত্ত্বের পিউরিটা যদি ভালো করে জাল না হয় তাহলে কিন্তু আমসত্ত্বটা হবে না। তো আমসত্ত্বটা শুকাতে অনেক সময় লাগবে, সহজে হতে চাইবে না আর কি। তো এখানে প্রায় 1 ঘন্টার মতো জাল হওয়ার পর দেখুন অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে এই আমের পিউরিটা, খুব কম ছিটে এসে পড়বে। তো প্রায় 1 ঘন্টা জাল হওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন। এখানে আমি 5 ফোড়নের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এখানে আমি 2 টেবিল চামচের মতো 5 ফোড়নের গুঁড়ো দিয়ে দিয়েছি। যে কোনো দোকানেই 5 ফোড়নের প্যাকেট পাওয়া যায় কিনতে। তো আমি সবসময় 5 ফোড়ন যখনই টেলে নেই তখনই কিন্তু একদম বেশি করে টেলে তারপর কিন্তু গুঁড়ো করে ফ্রিজের মধ্যে রেখে দিই, ডিপ ফ্রিজে রেখে দিই। এতে করে স্বাদ গন্ধ সবকিছুই একদম পারফেক্ট থাকে আর নষ্ট হয় না। তো এতে করে আমের আচার বানানো কিংবা যে কোনো কিছু বানানোই কিন্তু একদম সহজ হয়ে যায়।
তো আমি কিন্তু চুলার আগুনটা বন্ধ করে দিয়েছি, খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে পাঁচফোড়নের গুঁড়োটা। তো তারপর আমি একটা চালনি দিয়ে ঢেকে রেখে দেব সারা রাতের জন্য। তো আমি রাতেই আর কি রাতের 1টা বাজে আমি চাল করে রেখেছিলাম, সকালে যেন রোদে দিতে পারি, যেই পরিমাণে রোদ উঠে। তো সকালে চলে আসলাম, দেখুন ওপর দিয়ে কিন্তু একটা সরের মতো পড়ে গেছে, ওপরে কিন্তু সরের মতো পড়ে গেছে মোটা। তো আমি খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে সরটা একদম মিশিয়ে নিলাম যেন দলা পেকে না থাকে। তো এখানে আমি বড় বড় ছেনি নিয়ে নিয়েছি আর কি। ছেনিটার মধ্যে আমি সরিষার তেল ভালো করে মেখে দিয়েছি। তারপর এর মধ্যে আমি পিউরিটা ঢেলে দিচ্ছি, আমের পিউরিটা ঢেলে দিচ্ছি পরিমাণ মতো। তো এখানে আমি, আপনারা চাইলে পাতলা করেও বানাতে পারেন কিংবা মোটা করেও বানাতে পারেন। এখানে আমি কিন্তু মোটা করে দিয়েছি। আমি আমসত্ত্বগুলো মোটা মোটা করে বানাবো। আর যেহেতু প্রচণ্ড পরিমাণে রোদ, খুবই গরম, তো বেশি সময় লাগবে না শুকাতে। তো এখানে আমি বড় 2টা ছেনি আর 2টা প্লেট নিয়ে নিয়েছি। আম হয়তো 2 থেকে 3 কেজি হবে। এখানে আমসত্ত্ব কিন্তু অনেকগুলো হয়েছে, দেখুন অনেক হয়েছে। তো আমি রোদে দিয়ে দিয়েছি। তো সবগুলো আমসত্ত্ব আমি রোদে দিয়ে দিয়েছি। তো সারাদিন থাকার পর অনেকটা কিন্তু টেনে এসেছে আমসত্ত্বগুলো, দেখুন অনেকটা টেনে এসেছে। তো এখন আর আমি উল্টিয়ে দেব না, কেননা মাঝখানটা এখনও একটু কাঁচা আছে। তো আমি যেহেতু অনেক মোটা করে দিয়েছি, এই কারণে কিন্তু একটু শুকাতে একটু সময়টা বেশি লাগবে। তো একটু চেষ্টা করলাম যে উল্টানো যায় কি না, কিন্তু না, এখন উল্টানো যাবে না। তো আমি রাতে ঘরে রেখে দেব, এতে করে আরও অনেকটা টেনে যাবে। তো মোটামুটি অনেক ভালো কিন্তু শুকিয়ে গেছে। তো এখন কিন্তু বিকাল আসরের আজান দিয়ে দিয়েছে। তো একদম রোদটা পড়ে গেলে তখন কিন্তু আর ছাদে রাখা যাবে না, তখন কিন্তু পাখিরা খেয়ে ফেলবে। তো রোদ কমে গেলেই সাথে সাথে নিচে নিয়ে আসবেন, না হলে কিন্তু এই আমসত্ত্বটা পাখিরা খাওয়া শুরু করে দেবে। যখন কড়া রোদ থাকে তখন কিন্তু আর পাখিরা খেতে পারে না, তখন রোদে দিলে কোনো সমস্যা নেই। আর রোদটা চলে গেলেই সাথে সাথে নিচে নামিয়ে নিয়ে আসবেন। পরের দিন যখন রোদে দিয়েছি তখন কিন্তু মানে আমি আর উল্টাতে পারিনি, আমার শাশুড়ি ছাদে গিয়েছিল, আমার শাশুড়ি উল্টিয়ে দিয়ে এসেছে, দেখেছে অনেকটা শুকিয়ে গেছে, উল্টিয়ে দিয়ে এসেছে। তারপর আমি গিয়ে দেখি উল্টিয়ে দিয়েছে আর কি আমার শাশুড়ি। তারপর আমি আবার উল্টিয়ে দিলাম, তারপর দেখুন একবারই শুকিয়ে গেছে। তো এই কড়া রোদ যেহেতু, এই কারণে আমার মাত্র 2 দিন সময় লেগেছে এই আমসত্ত্বটা শুকানোর জন্য। তো এখানে আমসত্ত্বগুলো কিন্তু আমার হয়ে গেছে, দেখুন। তো এখন আমি কেটে নিচ্ছি, একটা পিৎজা কাটার দিয়ে আমি আমসত্ত্বগুলো কেটে নিয়েছি। তো গরমে যেমন কষ্ট, আবার কিছু কিছু ক্ষেত্রে অনেক সুবিধাও, কিছু জিনিস শুকাতেও অনেক সুবিধা আর কি। খুব তাড়াতাড়ি হয়ে যায়, শুকিয়ে যায়। কোনো জিনিস শুকাতে গেলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এই আমসত্ত্বটা যদি একটু রোদটা কম থাকতো তাহলে কিন্তু এই আমসত্ত্বটা হতো না, মানে শুকাতো না, যেহেতু মোটা করে দিয়েছি। তো আমি জানি যে প্রচণ্ড পরিমাণ রোদ যেহেতু মোটা করে দিলেও শুকিয়ে যাবে, এই কারণে আমি মোটা করে দিয়েছি আমসত্ত্বগুলো শুকানোর জন্য। দেখুন কতটা মোটা। তো আমি সবগুলো আমসত্ত্ব কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর দেখুন যে দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা। তো প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। যারা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, তো আমার সেই প্রিয় আপু ভাইয়াদের উদ্দেশ্যে আমি তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। তো আমার প্রিয় আপু ভাইয়ারা ভালো থাকবেন। আর তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।